আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নির্বাচনে কারা আসবে আসবে না সেই সিদ্ধান্ত নেয়ার ইখতিয়ার ইসির, বললেন বদিউল আলম। বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে কারা আসবে কারা আসবে না, কারা যোগ্য বা অযোগ্য সেটা দেখার বা সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশন ইসির। এসব বিষয়ে আমাদের এখতিয়ারের বাইরে। এরপর জানাবো, রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫। মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর সহ তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এদিকে সচিবালয় বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৫০% এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০% কর্মকর্তারা সুযোগের সুপারিশের প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। জানাবো, ৩ সপ্তাহে রেমিটেন্স এলো ২৪,০০০ কোটি টাকার বেশি। চলতি মাসের প্রথম ২১ দিনে বৈধ পথে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স বাংলাদেশে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৪,০০০ কোটি টাকা। এদিকে নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচার করছে ভারতীয় মিডিয়া, বললেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তা। নাটোরে শ্মশানঘাটের একটি ভোগ ঘরে সম্ভাব্য চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এক্ষেত্রে নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী হওয়ার কোনো যাচাই বাছাই ছাড়াই পিটিআই সহ কিছু ভারতীয় গণমাধ্যম ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং সর্বশেষ জানাবো, পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি ট্রাম্পের। বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ পানামা খাল নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পানামার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপের অভিযোগ তুলে এমন হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নির্বাচনে কারা আসবে সেই সিদ্ধান্ত ইসির, আমাদের নয়, বললেন বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনে কারা আসবে কারা আসবে না বা কারা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয় সেটা দেখার বা সিদ্ধান্ত নেয়ার পুরো এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশন ইসির। এসব ব্যাপার আমাদের এখতিয়ারের বাইরে। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেয়া। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম এসব কথা বলেন। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ, জেসমিন টুলি, আব্দুল আলিম, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ ও উচ্ছ্বাস সেটা আমরা উপলব্ধি করেছি। আমরা কোথাও গেলে মানুষ দুটি কথা জানতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়। ইমেইলে হাজার হাজার মানুষ মতামত দিচ্ছে। আমাদের সবার আকুতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটি একটি ভিত্তির উপর দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা, যে সঙ্গে আমাদের আকাঙ্ক্ষা আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দেব। মানুষের কাছ থেকে যেগুলো শুনেছি, আমাদের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা, সেগুলো ব্যবহার করে আমরা কতগুলো প্রস্তাব দিব, কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নেই। সরকারের রাজনৈতিক দল নির্বাচন কমিশনের বাস্তবায়ন করবে। নাগরিক হিসেবে
হিসেবে আমাদের সবার দেখার ভূমিকা থাকবে। জনগণ সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে তিনি আরো বলেছেন, আমাদের কিছু অজানা আছে তা আমরা জানতে চেয়েছি, তবে আপনারাও জানেন আমরা জানি কি ঘটেছিল। প্রত্যেকটাই অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চান, আবার যেন এমন নির্বাচন না হয়, আবার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই যে অপরাধের এসব ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ এবং সেই সঙ্গে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে, এটার যেন অবসান হয়। রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসেছে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, দেশ সামনের দিকে এগিয়ে যাক, পূর্বের মতো কোনো ঘটনা না ঘটুক। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫। মোহাম্মদপুরের তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর সহ তার ৫ সহযোগী সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গত ২১শে ডিসেম্বর রাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর সহ তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব অপরাধীরা দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সুযোগ পেয়ে যারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তারা জানিয়েছে, বাংলাদেশে যে অপরাধী অপরাধ করুক না কেন সবাইকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, কারণ যারা দেশের জনগণ এবং দেশের মানুষের বিপক্ষে যাবে এবং মানুষকে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সচিবালয়ে বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে ৫০% এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০% কর্মকর্তাদের সুযোগের সুপারিশের প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। রোববার বিকেলে সচিবালয়ে কয়েকশো প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রতিবাদ জানিয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করেন। পরে কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ড মোখলেছুর রহমানের কাছে তাদের দাবি পেশ করেছেন। সচিব জানিয়েছে, চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের সঙ্গে আবার বসবে কমিশন। এরপর কারো মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। ৩১শে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। কমিশন সুপারিশের মধ্যে থাকছে জনপ্রশাসন উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ৫০% এবং অন্য ক্যাডারের জন্য ৫০% বরাদ্দ করা এবং শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখা। কমিশনের সুপারিশের বিষয়গুলো সামনে আসার পরই এ ব্যাপারে প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। প্রশাসন ক্যাডারের উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদায়ন চায়। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তাদের ক্যাডারে অন্তর্ভুক্ত না রাখার সুপারিশের বিপক্ষে, মানে তারা ক্যাডারেই থাকতে চান। এর মধ্যে ২৫টি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ শনিবার রাজধানীর সেগুনবাগিচা একটি সভা করে সভায় পরিষদের সঙ্গে পরিষদভুক্ত ২৫টি ক্যাডারের পৃথক সংগঠনের নেতাদের মতবিনিময় হয়। সভা শেষে প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা এবং কোটামুক্ত উপসচিব পুলের দাবিতে কর্মবিরতি সহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার বেলা 11:30টার দিকে প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তারা সচিবালয়ে ৩ নম্বর ভবনের নিচে জড়ো হন। পরে সেখান থেকে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দোতলায় অবস্থিত জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের দপ্তরের সামনে যান, কিন্তু বিপুল সংখ্যক কর্মকর্তা সেখানে স্থান সংকুলন না হয় তারা আশপাশে অবস্থান নেন। পরে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আনারুল্লাহ, ঢাকা জেলা প্রশাসন তানবীর আহমেদ সহ কয়েকজন কর্মকর্তা ৩ তলায় অবস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও কমিশনের সদস্য সচিব মোহাম্মদ মোখলেছুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং নিজেদের দাবি দেওয়া সচিবের কাছে তুলে ধরেন। ৩ সপ্তাহে রেমিটেন্স এলো ২৪,০০০ কোটি টাকার বেশি।
চলতি মাসের প্রথম ২১ দিনেই বৈধপথে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স বাংলাদেশে এসেছে। এটি সর্বোচ্চ পরিমাণ। প্রতি ডলার হিসাবে ২৪,০০০ কোটি টাকার বেশি। রোববার ২২শে ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিটেন্স এসেছে ৬১ কোটি ৩১ লাখ। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৩১ কোটি ১৬ লাখ ডলার, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১,৬০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স। সে হিসেবে মোট ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে, অর্থাৎ দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা ১,১৪৫ কোটি টাকা। চলমান ২০২৪-২৫ অর্থ বছরে প্রথম মাস জুলাই এসেছে ১৯১ কোটি ৩৭ লক্ষ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লক্ষ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লক্ষ ৯০ হাজার ডলার, অক্টোবরে এসেছে ২৪০ কোটি ২.৪০ বিলিয়ন ডলার, নভেম্বরে এসেছে ২.২০ বিলিয়ন ডলার। এভাবেই পর্যায়ক্রমে বিদেশি টাকা বাড়ছে, যা বাংলাদেশের রিজার্ভের ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।